Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্ন ও মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা 29 নম্বর এপিসোডের বক্তা পশ্চিমবঙ্গের গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। মমতা ব্যানার্জি যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সুদক্ষ দলনেত্রী, দীর্ঘ কয়েক দশক ধরে তার সত্তা আমার পরিচয় এবং খুব কাছাকাছি তার সাথে বসে যে সুযোগটা পেয়েছিলাম আলোচনা, সেটা সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িতে। সিদ্ধার্থ শঙ্কর রায় আমাদের সংগঠন সামাজিক জমিয়ত উলামা হিন্দের সাথে ভালো সম্পর্ক তার ছিল। তিনি আমাদের দিদিভাই মমতা ব্যানার্জিকে বলেছিলেন যে তুমি এত কঠোর পরিশ্রম করছো, সিদ্দিকুল্লাহ চৌধুরীর সাথে বসো, ভালো সংগঠক, ভালো ছেলে, আমি তাকে চিনি জানি। তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়িতে মমতা ব্যানার্জির সাথে আরও দুজন ছিলেন এবং আমার সাথেও দুজন ছিলেন। এটা 1906 সালের ঘটনা। আচ্ছা, তখন থেকে আমার সঙ্গে তার সম্পর্ক সরাসরিভাবে হয়। এছাড়াও আব্দুস সাত্তার সাহেব আমাদের যে বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের, তার বিভিন্ন প্রোগ্রামে গেছি। একটি প্রোগ্রামে মমতা ব্যানার্জি সেখানে ছিলেন। তিনি বলতেন সিদ্দিকুল্লাহ সাহেব সুবক্তা, ভালো মানুষ, সংগঠন করে। মমতা ব্যানার্জি আমাদের সর্বভারতীয় সমাবেশ হয়েছিল মুম্বাই আজাদ ময়দানে। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে মাওলানা আসাদ মাদানী সাহেব, যিনি খুব প্রভাবশালী সর্বভারতীয় নেতা, তার আমন্ত্রণ গ্রহণ করে গিয়েছিলেন। সেই স্টেজ শেয়ার করেছিলেন। তো কাছাকাছি মমতা ব্যানার্জির সাথে কথাবার্তা বলার আর করার সুযোগ। একইভাবে 2015 সালে কলকাতা শহীদ মিনার ময়দানে আমরা বড় মাপের একটা সভা করেছিলাম, যাতে কয়েক লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন। তো আমার কাছে আমি চেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসুন। তার অফিস থেকে বলা হলো যে হ্যাঁ, আপনাদের সবাই আসবেন, এবং তিনি খুশি এবং আনন্দিত যে আপনাদের আমন্ত্রণ তিনি পেয়েছেন। আমাদের সবাই তিনি এসেছিলেন শহীদ মিনারে। 4-5 লক্ষ মানুষের সমাবেশ হবে। এইভাবে কাছাকাছি তার সঙ্গে আমার সম্পর্ক। 2016 সালে মমতা ব্যানার্জির আমার কাছে এবং তার দলের কিছু প্রভাবশালী নেতারা বলেন, সাহেব বাইরে থাকবেন কেন, একসাথে কাজ করুন। দিদি চাইছেন, আপনার মতো মানুষের প্রয়োজন আছে। তো 2016 সালে নবান্নে আমি, ববি হাকিম এবং মুখ্যমন্ত্রী প্রায় ঘণ্টাখানেক আলাপচারিতা হয়। বলেন, সাহেব আপনি আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে, আমি জানি, তো বাইরে থাকবেন কেন, আপনি আসুন, আমাদের বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করুন, আপনাকে জিতিয়ে আনার দায়িত্ব আমার, মন্ত্রী করার দায়িত্ব আমার। মানে এত বড় স্বপ্ন তো আমি দেখিনি। না, আপনি আসুন। তার কথা আমি আর ফেলতে পারিনি আর কি। তাছাড়া আমাদের যে সংগঠনের ব্যাপ্তি, সারা রাজ্যে সংগঠনগতভাবে মানুষ আমাদের চেনে। কলকাতা শহরে অসংখ্য আমি পাবলিক মিটিং করেছি, কলকাতাবাসীরা জানেন। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা আমাদের ভাবনা
মমতা ব্যানার্জির একটা নিষ্ঠা, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা, এটা কিন্তু মমতা ব্যানার্জির নিজস্ব একটা তার ব্যক্তিত্বের পরিচয়। এই সব দেখে তারপরে সেকুলার ক্যারেক্টার, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার ব্যাপারে যথেষ্ট সজাগ। এইসব দিক থেকে তার কাছাকাছি হয়ে আরও বিশ্বাস, শ্রদ্ধা আমার বেড়েছে। বয়সে কম বেশি এটা আমি বলবো না, আমার কোনো কিছু প্রয়োজন হলে আমি তাকে বলি সরাসরি। অনেকেই বলতে ভয় করে, কিন্তু আমি বলি। উনি বলে দেন সাহেব এখন হবে না, পরে হবে, আমি বুঝিনি। এবং অনেক সময় লিখিতভাবে চিঠি দিই। তিনি ক্যাবিনেট মিটিংয়ে বা কোনো জায়গায় দেখা হলে সিদ্দিকুল্লাহ সাহেব চিঠি পেয়েছি। তো তার দ্বারাই এটা আমি অনুভব করি যে ছোট বড় চিঠি হলেও তিনি পড়েন এবং উপলব্ধি করেন। এমন কিছু কাজ, যে কাজ আমি মনে করি এখনই হওয়া প্রয়োজন, সে চিঠিগুলো দিয়ে তিনি গুরুত্ব সহকারে করেন। এবং তিনি নিজে উত্তর না দিয়ে প্রথম সারির আমলা যারা আছেন তারা টেলিফোনে বলেন এই কাজটা সাহেব আমরা করে দিয়েছি। আমি আজ পর্যন্ত নিজের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কোনো কাজের জন্য হাত পাতিনি, এটা অতি সত্য কথা। আমরা একটা সমাজ নিয়ে চলি, একটা পরিস্থিতি নিয়ে চলি, এটা একটা দিক। তিনি বারবার বলেন সাহেব আপনি তো অনুভব করছেন, ঠিক আছে হবে, সেই জায়গায় আমরা আছি। অনেক কিছু করেছেন, অনেক কিছু বাকি আছে, এটা আমার অনুভূতি। মমতা ব্যানার্জি যেভাবে খাটেন, যেভাবে তিনি বক্তব্য রাখেন, যেভাবে তিনি দলকে পরিচালনা করার চেষ্টা করছেন বা করেন, সব নেতৃত্ব যদি সেই কথাগুলো মেনে নিত তাহলে মমতা ব্যানার্জিকে এই জায়গায় এত খাটতে হতো না। আমি নিজে যে কেউ হই না কেন, আমার পরিচিতি, আমার ভাবমূর্তি, জনপ্রিয়তা নিজের জায়গায়, কিন্তু তৃণমূল পরিবারের সদস্য হিসাবে মমতা ব্যানার্জি কোনো বক্তব্য রাখলে আর গভীরভাবে শুনি। আমি উপলব্ধি করি যে এই পয়েন্টগুলো মমতা ব্যানার্জি বলেছেন যেটা সত্যি সত্যি প্রয়োজন, এবং অনেক ভাবনা ওনার কাছে নতুন ভাবনা পাই। ভারতবর্ষের বিষয়ে গণতন্ত্র বিপন্ন এই বইটি উনি লিখেছেন। আমি গ্রন্থাগার মন্ত্রী। ওই বইটি শিলিগুড়িতে বইমেলায় ওখানকার কর্মকর্তারা আমার হাতে তুলে দিলেন, আমি নয় সকলের হাতে দিলেন। ওই বইটি বেশ কিছু জায়গায় ছত্রছত্রে আমি পড়েছি। ওই বইটি পড়ার পরে আমার উপলব্ধি হয়েছে যে মমতা ব্যানার্জি তথ্যভিত্তিক বই লেখেন এবং সেখানে কোটেশন দিয়ে দিয়ে ভারতবর্ষে গণতন্ত্র কেন বিপন্নতা বোধের যে তার কাকুতি মিনতি তিনি লিখিত আকারে সেটা তুলে ধরেছেন ওই বইয়ের মধ্যে। সেখানে আমি অনুভব করেছি যে মমতা ব্যানার্জি দেশ নিয়ে, দশ নিয়ে, ভারতের সংবিধান নিয়ে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য তার একটা সংগ্রাম কিন্তু কাজ করছে এবং তার মনের যে বাসনা লেখার মধ্যে তুলে ধরেছেন। আমি হয়তো প্রথম ব্যক্তি যে আমাদের বই মেলায় বক্তব্যের মাধ্যমে আমি তুলে ধরেছি যে যেখানে নজরুলের বই কেউ পড়েন, কেউ রবি ঠাকুরের বই পড়েন, কেউ ঈশ্বরচন্দ্রের বই পড়েন, শরৎচন্দ্রের পড়েন, তো মমতা ব্যানার্জি একজন লেখিকা, একজন গবেষক, তার বই তৃণমূল কংগ্রেস দলের কজন বন্ধু পড়েন আর কজন পড়েন না। এবং আমি অনুরোধ করব পাঠক যারা যেখানে পাবেন আপনারা পড়ুন, এটা দলগতভাবে নয়। সেই নিয়ে অনেক প্রশ্ন হয়েছে যে একজন মন্ত্রী মমতা ব্যানার্জির লেখা বইয়ের প্রচার করছে না। বল না, এখানে তো আমি রবি ঠাকুরের কথা বলছি, অমকের বলছি, তমকের বলছি।
এমনকি একদিন আমি খুব কাছাকাছি মন্ত্রিসভা আলোচনার পরে অনেক কথা তিনি বলেন, আমার কিছু কথা আছে, বলুন কি আছে। বলে আপনার দলের, আমাদের দলের ছেলেরাই আপনার বই পড়েন, তারাই পড়তে চায় না। কটা বই পড়েছে? কিন্তু আমি এবার বই মেলায় জাগো বাংলা স্টলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লেখা বেশ কিছু বই, আমার মনে হয় 2-2.5 টাকা হবে, তো মনে নেই হয়তো সংখ্যাটা, নিয়ে আমার নিজস্ব আলমারিতে রেখেছি পড়ার জন্য, অনুভব করার জন্য। আর তুমি অন্য মমতা, এই মমতা ব্যানার্জি যৌবনকালের ছবি, আন্দোলন যখন করেছিলেন তখনকার ছবি। তো এই বইটা আমি কিনে নিয়ে গেছি। হ্যাঁ, এই বইয়ের প্রতি আমার একটা আকর্ষণ ছিল বা আছে। এই কারণে মমতা ব্যানার্জির বাংলার একজন দক্ষ প্রশাসক, তিনি লেখিকা এবং গবেষক এবং প্রশাসক তো বটেই। আমার এটা আগেও বলেছি, আজকে বললে অসুবিধা নেই। আগামী দিনে মমতার বিষয়ে মানুষ গবেষণা করবে, পিএইচডি করবে, এটা আমার অনুভব। এটা আমি আগেও বলেছি। মানুষ তো চিরস্থায়ী নয়। মমতা ব্যানার্জি আরও 20 বছর 50 বছর থাকুন, বেঁচে থাকুন, এটা আমাদের, তার প্রতি আমাদের ইচ্ছা উপরওয়ালার প্রতি যে তাকে বাঁচিয়ে রাখুন। কিন্তু মানুষ গবেষণা করবে। জাগো বাংলা হোক বা দল হোক, যে প্রচারটা দরকার তার লেখা নিয়ে আমি কিন্তু অনুভব করি তার খামতি আছে। সেটা আমার দোষ নয়, আমি সেই জায়গায় নেই। আমার লাইব্রেরি সম্পদ, এটা আমার জীবন যৌবন, এটা আমার কাজ বলে বইয়ের সঙ্গে সংশ্লিষ্ট। আমি জানি জন্য লেখকের বই হয়, দিদির বই মানুষ পড়ুক, কিন্তু আমি তো খুব কমভাবে দেখি যে অনেক বক্তা, আমাদেরই বন্ধু, দিদির বই সম্পর্কে মুখ খুলেও না, কেউ বলেও না যে মুখ্যমন্ত্রী এই বইটা তুমি পড়ো, এটার প্রয়োজন আছে। এটা আমি অভাব মনে করি। এটা তো সরকারের দায়িত্ব থেকে দলের দায়িত্ব বেশি। জাগো বাংলা একটা স্টল, কিন্তু জাগো বাংলা আজকে যদি ট্যাবলো আকারে সারা রাজ্যে ঘোরে, তো জাগো বাংলার কলবর বেড়ে যাবে। সেই পরামর্শটা আমি একাই দেবো কেন? যারা মাথায় বসে আছেন তারা করুন। মমতা ব্যানার্জি আরেকটা কথা আমার খুব মনে ধরেছে। আমি যখন বাড়ি থেকে বের হই, আমার বাড়ির দরজার সামনেই আমাদের দলীয় পতাকা ঘাসের উপরে জোড়া ফুল, আমি মন দিয়ে সেটা নমস্কার করে খুব বিনীতভাবে শ্রদ্ধা জানিয়ে বাড়ি থেকে বের হয়। তিনি ইন্ডিকেট করছেন যে দল এই পতাকা সৃষ্টি করেছে, সেই দল আমাদের এত সম্মানিত করেছে। দলের প্রতিনিধিদের উচিত যে দলের পতাকার প্রতি, সিম্বলের প্রতি কতটা শ্রদ্ধা। এই পতাকা সিম্বল মাটিতে গড়াগড়ি দেয়, দলের অফিসে নিচে পড়ে থাকে, জুতোর নিচেও। এটা বললে তো ভুল হবে না, আমি তো দেখি, মনে কষ্ট পায়, কাকে বলবো। আমার বক্তব্য হলো যে তিনি মানুষের চেতনার জন্য অনেক কিছু লিখেছেন, এবং বাচ্চাদের জন্য, অন্যান্য জন্য। সেসব বই তো আমাদের কাছে গুরুত্ব থাকলেও সেটা বাচ্চারা পড়বে। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, ইন্ডিয়ান ডেমোক্রেসি, পশ্চিমবাংলার ঐক্যবদ্ধ অবস্থা এবং বিশেষভাবে বাঙালি জাতির সত্তা, বাঙালি জাতির সত্তার সঙ্গে এখন লড়াই হচ্ছে ভারতবর্ষের ক্ষমতাসীন দলের। এই সত্তা যদি বিপন্ন হয় তো বাঙালি জাতি ভেঙে যাবে। এই বাংলা 2 টুকরো হয়ে যাবে বা 3 টুকরো করে দেবে কেউ। বাঙালির, আমরা দুঃখিত যে বাংলাদেশ হয়েছে বলে, আমি মন্ত্রী হয়েও বলছি। ভারতবর্ষে 30 কোটি বাংলা ভাষাভাষী মানুষ, কিন্তু সেই ঐক্য বাঙালিদের নেই। আজকে যদি বাঙালি জাতির, বাংলা ভাষাভাষীর ঐক্য থাকতো, তাহলে অনেক কাজ আমরা করতে পারতাম।
মমতা ব্যানার্জি এত টাইট তার শিডিউল, এরপরেও লেখেন, নিশ্চয়ই রাত জেগে লেখেন। বলেন তো আমি তো রাস্তায় বেরিয়ে ঘুমাই না, তাহলে দেখতে দেখতে যাই, ভাবতে ভাবতে যাই। এবং আমার আরেকটি ভাবনা, সেটা হচ্ছে মানুষ যখন কিছু ভালো কাজ করে উপরওয়ালার আশীর্বাদও পায়, এতে সন্দেহ নেই। অনেকেই ভুল ধরে, ত্রুটি ধরে, চলতে গেলে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু মানুষের জন্য যে কল্যাণকর পরিস্থিতি বাংলায় তৈরি করেছেন, এ পর্যন্ত কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে এই পথ বাংলার মানুষকে দেখায়নি। এবং সরাসরি তিনি জনগণের মধ্যে ঢুকে গেছেন। আগে দলকেন্দ্রিক সরকার ছিল, এখন মানুষকেন্দ্রিক সরকার। প্রত্যেক মানুষের মনে ঢুকে গেছেন যে মমতা ব্যানার্জি এই করছেন, দল এই করছে। তো সেই সূত্রে আমি তো বললাম বিপন্ন গণতন্ত্রের বইটা আমি, যেহেতু আমাদের যে বয়স, আমাদের যে শিক্ষা, যে সংস্কৃতি, লড়াই তো হবে বাংলাকে রক্ষা করা, লড়াই হবে বাঙালি জাতির ভবিষ্যৎ নিয়ে, লড়াই হবে আমাদের ভাষা নিয়ে, লড়াই হবে আমাদের ঐক্যবদ্ধ, আমাদের ব্লাডে আছে অসাম্প্রদায়িকতা। এই ব্যাপারে মমতা ব্যানার্জিকে আমি খুব ভালো জায়গায় দেখেছি। অনেক কষ্ট বা কিছু কষ্ট বা ধরুন পাওয়া আশা থাকতেই পারে, সেটা আমারও আছে, কিন্তু আমি সবের ঊর্ধ্বে এটা ভাবি যে না, মমতা ব্যানার্জির ওই গুণগুলো আমাদেরকে বাধ্য করছে যে না, দিদির সাথে থাকো, কাজ করো। কি পেয়েছি কি পাইনি এটা বড় নয়, বাংলা ভাষাভাষী মানুষ বড়, আমার রাজত্ব বড়, আমার দেশ বড়। দেশকে তো ভালোবাসবই, কিন্তু বাংলাকে ভালোবাসবো এক নম্বরে। আমি ওই 2016 সালে যখন ববি হাকিম বললেন যে আপনি আসেন একদিন দিদির সঙ্গে কথা বলেন, মাসটা ছিল রমজান মাস। নবান্ন গেলাম, নবান্ন গিয়ে আমি কথা বললাম, অনেক আলোচনা হলো। আমি বললাম আমি তো আপনার জগতে ওইভাবে লোক নই, আমি মাদ্রাসা চালাই, শিক্ষা ক্ষেত্রে আমার একটা বিশেষ সে আছে, মানুষকে শিক্ষিত করা এবং ইসলামী ধর্মীয় শিক্ষার সাথে সাথে সমাজ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এগুলো আমার সাবজেক্ট। আমি চাইবো না যে এখান থেকে কেউ পাকিস্তানের কথা বলুক, আমি চাইবো না এখান থেকে অমুসলিমদের বিরুদ্ধে কোনো কে আওয়াজ দেব, আমি চাইবো না কেউ সাম্প্রদায়িক তাস খেলুক। তিনি বলেন সাহেব আপনাকে আমি সব জানি। প্রায় কথা বলার পরে 1 ঘন্টা হয়ে গেছে, নামবো। তখন আমাদের বিকেলবেলায় রোজার মাসে আসরের নামাজের সময় হয়েছে, দুপুরের পরে। আমরা দিদি আমি তো নামাজ পড়বো, আপনার নবান্নে নামাজের কিছু জায়গা আছে? তো মমতা ব্যানার্জিকে সাহস করে নামাজের জন্য কেউ জায়গা চেয়েছে এটা আমার জানা নেই। তখন বললেন আচ্ছা, আমরা দেখুন আমাদের নামাজের জন্য অজু করতে হয়, আমার অজু আছে, পড়বো কোথায়, জায়গা নেই। উনি তখন বললেন আমার ঘরে পড়ুন, এবং তার ড্রয়ার থেকে একটা রেশমি চাদর বের করে দিলেন। আমি সেই রেশমি চাদর বিছিয়ে তার ঘরে আসরের নামাজ পড়লাম। তারপরে ইফতারের নামাজ মাগরিবের দেখলাম পিছনে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন, ববি হাকিমও দাঁড়িয়ে আছে। নামাজের পরে যতটুকু দোয়া প্রার্থনা দরকার করলাম। আমি যখন বেরোচ্ছি তখন বললেন সাহেব আমি খুশি আনন্দিত, ঈশ্বরের কাছে আল্লাহর কাছে আমার ঘরে প্রার্থনা করলেন, আমি খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। তার কাছ থেকে এই ব্যবহার পাবো আমি কিন্তু আশা করিনি, এবং আমি প্রকাশ্য ভাষায় তাকে বলেছি যে আমি নামাজ পড়ি। আমি রাস্তায় যখন যাই, পুলিশ পাইলট কার থাকে, মসজিদে সময় হলে নামাজ পড়ি। কী আসতে আমার কাজ আমি করবো, কোনো দিন আমাকে বলেননি। অনেক সময় ঘড়ির কাঁটা 1টার সময় মিটিং হয়, 1টার সময় শুক্রবারে জুমার নামাজ থাকে, অনেকেই চলে যান মুসলমান হয়েও জুমার নামাজ ত্যাগ করে, কিন্তু আমি বান্দা যাই না। আমি জুমার নামাজ পড়ে যাই। সিএম দেখেন যে সিদ্দিকুল্লাহরা আসছেন, কিন্তু কোনো দিন বলেননি যে আপনি কেন দেরি করলেন।
এই যে তার একটা ভাবনা, একইভাবে হিন্দু ধর্ম প্রসঙ্গে বা অন্য ধর্ম প্রসঙ্গে যথেষ্ট তার চিন্তা ভাবনা আছে। তো তিনি চান বাংলায় একটা নতুন পর্ব তৈরি হোক এবং জেনারেশন তৈরি হোক। আমরা তার সাথে আছি যতটুকু পারি। তবে দলে দায়িত্বপূর্ণ লোকের অভাব, এটা আমি বলছি মিডিয়ার মাধ্যমে, এবং দল ভালো মানুষদের ডেকে আরও কাজ নেক, হ্যাঁ। এবং মানুষ কিন্তু চাইছে বাংলায় পরিবর্তন এখন নয়, এটা আমি বলছি। কিন্তু সেই অঙ্কটা কষে যোগ বিয়োগ করে যোগফলটা কে বের করবে, সেটা হলো একটা প্রশ্ন। সেই জায়গায় আমাদের দ্বারাই যতটুকু হয় আমরা কাজ করি, যে যতটুকু দায়িত্ব আছে তাকে দলের যারা হাইকমান্ড আছেন তারা বুঝবেন কতখানি কী বৃত্তান্ত, যোগফল তারাই দেবেন। আমি অঙ্ক কষি যোগফল দিতে পারবো না। আমার শ্রদ্ধা আছে, আমি ভাবি আমি যে সংগঠন করি 10 বার ভাবি দেশের কি হবে, বাংলার কি হবে, মানুষের কি হবে। সেই ভাবনার সাথে তার ভাবনা এক জায়গায় আমাদের মিলে গেছে, ওই কারণে আমরা ধরে রেখেছি। এই হলো মূল বিষয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মনিরপেক্ষের চরিত্রে ভারতে একটা বিরল অস্তিত্ব তৈরি করেছে, এবং সেই বিরল অস্তিত্ব তৈরি করার ক্ষেত্রে তিনি তার কার্যক্রম প্রথমটি হলো মানুষের বক্তব্য। তিনি যে ঝাঁঝালো ভাষায় বিধানসভায় বক্তব্য দেন, এই ইদানিংকালে রাজ্যপালের ভাষণের উপরে তার যে বক্তব্য পুরো হাউসকে কাঁপিয়ে দিয়েছে। আমি তোমাকে বলবো, পারলে স্পিকারের কাছ থেকে দরখাস্ত করে সেই বক্তব্য তুলো। এমন কোনো দিক নেই যে দিকের উপরে মমতা ব্যানার্জি বক্তব্য রাখেননি। আমি নিজে পাঠিয়েছিলাম, তো স্পিকারের অফিস থেকে বলল এমনি হবে না, চিঠি চাই। আমি একটা চিঠি পাঠিয়েছি, বোধহয় 7 তারিখে অধিবেশন হয়েছে। মুখ্যমন্ত্রী প্রায় 40-50 মিনিট বক্তব্য রেখেছেন, খুব তথ্যভিত্তিক কথাগুলো বলেছেন। এটা আমার ভালো লেগেছে। অনেক কাজ হয়তো আমার বলছি এটা করেন বলে সাহেব পরে হবে, সাময়িকভাবে আমার মনে কষ্ট হয়, কিন্তু সার্বিক যখন অবস্থানে দেখি তখন সে কষ্টটা কমে যায়। এবং কমিউনিটির ক্ষেত্রে হিন্দু মুসলমান যাই হোক না কেন, উনি কোনো সময় সাম্প্রদায়িকতার ব্যাপারে বেফাস কথা বলেন না, এটা কিন্তু আমি শুনিনি। এটা সত্য কথা। কারণ আমরা দীর্ঘদিন প্রায় 40 বছর পশ্চিমবাংলায়, বিশেষভাবে কলকাতায় কাজ করছি। আমাদের ব্যাপ্তি সারা রাজ্যে, 10 লক্ষ আমাদের সদস্য, 900 মাদ্রাসা পরিচালনার আমি সভাপতি, তারপরে আমি মন্ত্রী। জমিয়তুল উলামাদের 450 ইউনিট আছে, 450 500। এরপরেও আমি দলে যখন ঢুকি তো দলের ক্ষুদ্র একটা অনুগত কর্মী আমি মনে করি। এবং মমতা ব্যানার্জি যেখানে কিছু বলেন, শোনেন, প্রকাশ করেন, সেটা ভাবনার চেষ্টা আমি করি। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।